গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস দিঘির জলে কার ছায়া গো। পড়ছি এর দ্বিতীয় পর্ব। ভাই বোন বাসায় ফিরল রাত 9টায়। উঠানে বেতের চেয়ারে আলাউদ্দিন বসে আছেন। বারান্দায় বাতি জ্বালানো। বাতির আলোয় তার থমথমে মুখ দেখা যাচ্ছে। ছেলে মেয়েকে ঢুকতে দেখে তার মুখের চামড়া শক্ত হয়ে গেল। তিনি ছেলেকে কিছু জিজ্ঞেস না করে অশ্রুকে বললেন, কোথায় গিয়েছিলি? সত্যি কথা বলবি? সত্যি কথা বললে ক্ষমা পাবি, মিথ্যা বললে বটি দিয়ে গলা ফাঁক করে ফেলব। বল কোথায় গিয়েছিলি? অশ্রু বলল, ডাক্তারের কাছে গিয়েছিলাম বাবা। আলাউদ্দিন বললেন, ট্যাং ট্যাং করে ঘুরছিস আর মুখে বলছিস ডাক্তারের কাছে গিয়েছি? ফার্স্ট শো সিনেমা দেখে এসেছিস? সত্যি কথা বল, সত্যি কথা বললে ক্ষমা পাবি। সিনেমা দেখে এসেছিস? অশ্রু বলল, জি বাবা। কোন হলে ছবি দেখেছিস? বলাকা? অশ্রু বলল, জি বাবা। ছবির নাম কি? অশ্রু হতাশ মুখে মহিবের দিকে তাকাল। আজ মিথ্যা দিবস না। বাধ্য হয়ে বোনের কারণে মহিবকে বলতে হল ছবির নাম বাবা কেন আসামি। আলাউদ্দিন অশ্রুর দিকে তাকিয়ে বললেন, ছবির নাম বাবা কেন আসামি? অশ্রুর গলা পর্যন্ত কান্না চলে আসছে। অনেক কষ্টে কান্না আটকে বলল, জি বাবা। ঠিক আছে, সামনে থেকে যাও। হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে আমাকে বাধিত করো। খাবার সময়ও আলাউদ্দিন অনেক ঝামেলা করলেন। ডিমের তরকারিতে লবণ বেশি হয়েছে এই নিয়ে ঝামেলা। তিনি কঠিন গলায় বললেন, চিনি বেশি হলে খাওয়া যায়, লবণ বেশি হলে খাওয়া যায় না। অশ্রুর মা, তুমি কি এই কথাটা জানো? রাজিয়া জড়সড় হয়ে রইলেন, জবাব দিলেন না। এত বছরেও যার লবণের আন্দাজ হয় নাই, তাকে কি শাস্তি দেওয়া উচিত সেটা জানো? জবাব দাও, জানো? রাজিয়া ক্ষীণ গলায় বললেন, জানি না। আলাউদ্দিন ঠান্ডা গলায় বললেন, কি করা উচিত? রাজিয়া বেগম আতঙ্কিত গলায় এদিক ওদিক তাকালেন। ছেলে মেয়ে কাউকেই আশেপাশে দেখা যাচ্ছে না। এই ভয়ঙ্কর কুৎসিত কথা কেউ শোনেনি, কিংবা কে জানে ঘরে বসে হয়তো শুনেছে। তার চোখে পানি এসে গিয়েছিল। তিনি সাবধানে চোখের পানি মুছলেন। মহিব অশ্রুর ঘরে খাটের উপর বসেছিল। অশ্রু বলল, বাবা কি কথা বলেছে শুনেছ ভাইয়া? মহিব বলল, না, আমার কানে ফিল্টারের মতো আছে। যেসব কথা শুনতে চাই না, কান সেগুলি ফিল্টার করে বাইরে ফেলে দেয়। তুমি সত্যি শুনতে পাওনি? মহিব জবাব দিল না। বাটি ভাঙার আওয়াজ আসছে। আলাউদ্দিন সম্ভবত গ্লাস বাটি ছুঁড়ে মারা শুরু করেছেন। রাগারাগির শেষ পর্যায়ে তিনি এই কাজ করেন। অশ্রু বলল, ভাইয়া, রাতে আমার সঙ্গে কে ঘুমাবে? মহিব বলল, কেউ ঘুমাবে না, তুই একা ঘুমাবি। ডাক্তার যে বলল একা না ঘুমাতে। মহিব বলল, ডাক্তার একা ঘুমাতে নিষেধ করেছেন। এদিকে আবার রবীন্দ্রনাথ বলেছেন একা ঘুমাতে। ডাক্তার বড় না রবীন্দ্রনাথ বড়? রবীন্দ্রনাথ আবার কখন একা ঘুমাতে বললেন? ময়ূর সিগারেট ধরাতে ধরাতে বলল, রবীন্দ্রনাথ বলেছেন, একলা চলো রে। চলার বেলায় একলা, আবার ঘুমাবার বেলায়ও একলা। একলা ঘুমাও, একলা ঘুমাও, একলা ঘুমাও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা ঘুমাও রে। অশ্রু বলল, ভাইয়া, তোমার গানের গলা তো খুবই সুন্দর। মহিব বলল, তাতে সমস্যা কি? অশ্রু বলল, তুমি কোনো একটা গানের স্কুলে ভর্তি হয়ে গান শিখো তো ভাইয়া। মহিব সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, শুধু গান না, নাচও শিখব। দাড়ি গোফ কামিয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে খালি গায়ে হিজড়া নাচ দিব। এসো হে বৈশাখ। অশ্রু হাসছে, মুখে আঁচল চাপা দিয়ে হাসি বন্ধ করার চেষ্টা করছে, পারছে না। রাজিয়া ঘরে ঢুকে বললেন, তোরা খাবি না? মহিব বলল, বাবার রাগ কমেছে? হ্যাঁ, ভাত খেয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। মহিব বলল, তোমার প্রবেশ নিষেধ? হ্যাঁ। মহিব বলল, ভালোই হয়েছে, তুমি অশ্রুর সঙ্গে ঘুমাবে। তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার বলেছেন রোগী যেন একা না শোয়। রাজিয়া বললেন, রোগী মানে? অশ্রুর কি রোগ হয়েছে? মহিব বলল, অশ্রুর ভূত রোগ হয়েছে। খাটের নিচে যে ভূত দেখে এইটাই রোগ। মা, তাকে একটা বক্স খাট কিনে দিলে কেমন হয়? বক্স খাটে খাটের নিচ বলে কিছু নেই, কাজেই ভূত বেচারার থাকার জায়গাও নেই। সে বাধ্য হয়ে বাবার খাটের নিচে আশ্রয় নেবে। মাঝরাতে বাবাকে ভয় দেখাবে। রাজিয়া বলল, খেতে আয় তো। মহিব উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, মা, তুমি যে লটারিতে 1000 টাকা পেয়েছ এটা জানো? না তো, আমি তো কোনো লটারির টিকিট কিনি নাই। মহিব বলল, আমি তোমার হয়ে কিনেছি, সেখানে 1000 টাকা পাওয়া গেছে, এই নাও। রাজিয়া টাকা হাতে নিতে নিতে আনন্দিত গলায় বললেন, কিসের লটারির টিকিট কিনেছিলি? মহিব বলল, ড্রামা লটারি, সেখানেই উঠেছে।
তুমি বিরাট ভাগ্যবতী মা। রাত 1টা বাজে। মুহিবের চোখ ঘুমে ভেঙে আসছে। সে অনেক কষ্টে জেগে আছে। লীলা রাত 1টায় টেলিফোন করবে। অল্প কিছুক্ষণ কথা বলে ঘুমোতে যাবে, এই নিয়ম। মুহিবের টেলিফোন বাজছে। মুহিব ঘুম ঘুম গলায় বলল, লীলা, কেমন আছো? লীলা বলল, বৃষ্টি হচ্ছে জানো? মুহিব বলল, জানি, আমাদের বাসার ছাদ টিনের, ছাদে শব্দ হচ্ছে। আমি ঠিক করেছি ছাদে উঠে বৃষ্টিতে ভিজব। মুহিব বলল, বৃষ্টিতে ভিজে নিউমোনিয়া বাঁধাও, কোনো অসুবিধা নেই। লীলা বলল, কতক্ষণ তোমাকে দেখি না জানো? কতক্ষণ? 54 ঘণ্টা। কাল সন্ধ্যায় বাসায় আসতে পারবে? পার্টি? হ্যাঁ, পার্টি। হাইফাই ধরনের? বলতে পারো। পার্টি দিচ্ছেন আহসান সাহেব। উনি হাইফাই পার্টি পছন্দ করেন। আহসান সাহেবটা কি? তুমি যদি উত্তর মেরু হও, উনি দক্ষিণ মেরুরও দক্ষিণ। বৎসরে 6 মাস আমেরিকা ইউরোপ করেন। তার একটা পিএইচডি ডিগ্রি আছে। টঙ্গীতে তার একটা ওষুধ ফ্যাক্টরি আছে। সাভারে আছে গার্মেন্টস ফ্যাক্টরি। তোমার সঙ্গে সম্পর্কটা কি? লীলা বলল, আমার মা তাকে খুব পছন্দ করতেন। বাবাকে মৃত্যুর আগে বলে গেছেন তার সঙ্গে যেন আমার বিয়ে হয়। সম্ভাবনা আছে? অবশ্যই আছে। অপছন্দ করার মতো কিছু তার মধ্যে নেই। মুহি ভাই তুলতে তুলতে বলল, টেলিফোন রাখি, ঘুম পাচ্ছে। লীলা বলল, আচ্ছা, তোমাদের ওদিকে কি এখনো বৃষ্টি হচ্ছে? কি? সুন্দর করে বলো। বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি হচ্ছে। লীলা বলল, 1 লাইন বৃষ্টির গান গিয়ে টেলিফোন রাখো। মুহিব বলল, আমি ক্যাসেট প্লেয়ার না, টিপ দেবে আর গান বের হবে। 1 লাইন প্লিজ, 1 লাইন। বৃষ্টির গান একটা মনে পড়ছে না। লীলা বলল, ওইটা গাও। এসো করো স্নান নবধারা জলে, এসো নিপু বনে। গানটা মাথার মধ্যে নিয়ে আমি বৃষ্টিতে ভিজব। প্লিজ, প্লিজ, প্লিজ। 3 বার প্লিজ বললে কথা শুনতে হয়। না শুনলে কি হয় জানো? কি হয়? 3 দিক থেকে বিপদ আসে। মুহিব বলল, এখন গান শুরু করলে আমার ঘুম কেটে যাবে। লীলা বলল, ঘুম কাটলে খুব ভালো হবে, তুমিও বৃষ্টিতে ভিজবে। একই সময় একই কাজ দুজন দুদিকে করব। মুহিব হতাশ গলায় বলল, আমার ঘুম কেটে গেছে, সারা রাত আমার আর ঘুম হবে না। ঘুমের ওষুধ খেলেও হবে না? না, এটা আমার অনেক দিনের সমস্যা। ঘুম কাটলে ঘুম শেষ। তাহলে গল্প করো, তোমার নাটকটা কবে দেখাবে? জানি না। অন্ধ সেজেছে যে মেয়েটি, তার নাম কি? নীলি। উনি তো বিখ্যাত অভিনেত্রী। জানি না তো। আমাদের ইউনিভার্সিটির একটা অনুষ্ঠানে এসেছিলেন এক্স স্টুডেন্ট হিসেবে। তিনি ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি অভিনয় করেন কি জন্যে? তিনি বললেন, অভিনয় হচ্ছে অন্য মানুষ সাজা, এক অর্থে মানুষকে ভাঙানো। মানুষকে ভাঙাতে আমার ভালো লাগে, এজন্যে অভিনয় করি। মজার অ্যান্সার না? খুব মজার না। যারা শো বিজনেসে থাকেন তাদের মজার মজার কথা বলতে হয়। লীলা বলল, তুমিও তো এখন শো বিজনেসে ঢুকে পড়েছ, তুমি একটা মজার কথা বলো। আচ্ছা, আমি প্রশ্ন করছি, মুহিব সাহেব, আপনি অভিনয় করেন কেন? হঠাৎ কিছু টাকা পাচ্ছি, এই কারণে অভিনয় করি। আপনার জীবনের প্রথম অভিনয় নিয়ে মজার কোনো অভিজ্ঞতা আছে? না, নেই। সব অভিজ্ঞতাই টেনশনের। ঠিক আছে, একটা টেনশনের অভিজ্ঞতাই বলুন। এই দৃশ্যের টেনশনের কি আছে? টেনশনের ব্যাপার হচ্ছে, দৃশ্যটা আমার পছন্দ হচ্ছিল না। কাশি দিয়ে প্রিয় বান্ধবীর দৃষ্টি আকর্ষণ কেন করব? আমি তখন ডিরেক্টর সাহেবকে বললাম, কাশি দিয়ে দৃষ্টি আকর্ষণ না করে আমি যদি নিচু গলায় 1 লাইন গান করি, আজ তোমাকে দেখতে এলেম অনেক দিনের পরে, তাহলে কেমন হয় স্যার? আমি গান গাইতে পারি। ডিরেক্টর স্যার বললেন, খুবই ভালো হয়। ম্যাডাম নীলি বললেন, মোটেই ভালো হয় না, পুরো ব্যাপারটা সিনেমেটিক হয়, সস্তা বাংলা সিনেমা। দুজনের মধ্যে তর্ক বেঁধে গেল। এক পর্যায়ে ম্যাডাম কঠিন গলায় বললেন, আমি এই নাটকে কাজ করব না, আমি চলে যাচ্ছি, আপনি অন্য কোনো নায়িকা খুঁজে বের করুন। উনি চলে গেলেন? হ্যাঁ, চলে গেলেন। আমার জন্য পুরো ব্যাপারটা কেঁচে গেল। আগামীকাল শুটিং ছিল, শুটিং ক্যান্সেল হয়ে গেছে। লীলা বলল, তুমি সমস্যা বাঁধিয়েছ, তোমার উচিত সমস্যা মেটানো। কিভাবে মেটাবো? যে সমস্যা তৈরি করে সে জানে কিভাবে সমস্যা মেটাবে। এই অনেক কথা বলে ফেলেছি, আমার নিজেরই এখন ঘুম পাচ্ছে। গুড নাইট। বৃষ্টিতে ভিজবে না? অবশ্যই ভিজব, বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘুমাবো। তুমি কখনো বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘুমিয়েছ? না। একটা পাটি পেতে উপর হয়ে শুয়ে থাকতে হবে, টাওয়েল দিয়ে মুখ ঢেকে রাখবে। মুখে বৃষ্টি পড়লে ঘুম আসবে না, মনে হবে মশা কামড়াচ্ছে। লীলা টেলিফোন রেখে দিল।
রাতে বৃষ্টিতে ভিজে লীলার ভালো ঝামেলা হয়েছে। শেষ রাতে জ্বর এসেছে। শুরু হয়েছে ভাঙা ভাঙা স্বপ্ন। একটা শেষ হওয়া মাত্র আরেকটা। মাঝে মাঝে পানির পিপাসায় ঘুম ভাঙছে। খাটের পাশের সাইড টেবিলে পানির বোতল থাকে, বোতলে পানি নেই। ফ্রিজ থেকে পানির বোতল আনার প্রশ্নই আসে না। যতবার ঘুম ভেঙেছে ততবারই লীলা ক্লান্ত গলায় বলছে, কেউ কি আমাকে ঠান্ডা গ্লাস পানি খাওয়াবে? বলার জন্যে বলা। ঘরে সে এবং তার বাবা ছাড়া দ্বিতীয় প্রাণী নেই। শকত সাহেবের ঘর সর্বদক্ষিণে। তিনি দরজা জানলা বন্ধ করে ঘুমান। চিৎকার করে ডাকলেও তার কানে যাবে না। কে তার জন্য পানি নিয়ে আসবে? তবে জাগ্রত অবস্থায় পানি চাওয়ার একটা সুফল পাওয়া যাচ্ছে। স্বপ্নে তার জন্য পানি আসছে। প্রতিবারই 7-8 বছরের একটি বালক পানি নিয়ে আসছে, বিশাল সাইজের গ্লাস ভর্তি পানি। সে পানি এনে বলছে, মা, পানি এনেছি। লীলা হাতে পানির গ্লাস দিচ্ছে, কিন্তু গ্লাসে মুখ দেবার আগেই ঘুম ভেঙে যাচ্ছে। স্বপ্নের বাচ্চাটা তাকে মা ডাকছে কেন কে জানে। তার অবচেতন মন কি চাইছে তার বিয়ে হোক, একটা বাচ্চা হোক, বাচ্চা তাকে মা ডাকুক। সকাল 8টা। লীলা চাদরের নিচে। সে বুঝতে পারছে না তার কি ঘুম ভেঙেছে নাকি স্বপ্ন দেখছে। ভ্যাকুয়াম ক্লিনারের শব্দ কানে আসছে। কে চালাবে ভ্যাকুয়াম ক্লিনার? কাজে এটা স্বপ্ন। রান্নাঘর থেকে কল ছাড়া শব্দ আসছে। কেউ থালা বাসন ধুচ্ছে। অবশ্যই স্বপ্ন। লীলা চেষ্টা করল জেগে ওঠার। আর তখন তার ঘরের দরজা কেউ একজন সামান্য ফাঁক করে বলল, আপা, গুড মর্নিং। 22-23 বছরের মেয়ে, সুশ্রী চেহারা, বড় বড় চোখ, মাথা ভর্তি ঘন কালো চুল, অ্যাপ্রন পরে আছে। লীলা বলল, কে? ম্যাডাম, আমার নাম আসমা। আমি আপনাদের হাউসমেট। হাসান স্যার আমাকে আর গনি মিয়াকে পাঠিয়েছে। আজ এই বাড়িতে ওনার পার্টি আছে, আমরা গুছাচ্ছি। ম্যাডাম, চা কফি কিছু খাবেন? ঠান্ডা গ্লাস পানি খাব। ম্যাডাম, আপনার কি শরীর খারাপ? মনে হয় জ্বর এসেছে। ম্যাডাম, আমি কি কপালে হাত দিয়ে জ্বর দেখব? দেখো। আসমা কপালে হাত দিয়ে বলল, অনেক জ্বর। ঘরে নিশ্চয়ই থার্মোমিটার আছে। বাবার কাছে আছে। ম্যাডাম, আমি পানি নিয়ে আসছি। লীলা শুয়ে পড়ল। তার চোখ বন্ধ। জানলা দিয়ে রোদ এসে বিছানায় পড়েছে। সে রোদের দিকে তাকানো যাচ্ছে না। চোখ কটকট করছে। ভ্যাকুয়াম ক্লিনারের শব্দটা মাথায় লাগছে। আসমা পানি নিয়ে এসেছে। ট্রেতে পানির গ্লাস, টিস্যু বক্স, 1 কাপ চা এবং একটা থার্মোমিটার। লীলা অবাক হয়ে দেখল আসমা মেয়েটির কাজকর্ম অত্যন্ত গোছানো। সে লীলার হাতে পানির গ্লাস দিল। পানি খাওয়া শেষ হওয়া মাত্র তার হাতে 2টা টিস্যু পেপার দিল। কি জন্যে দিল লীলা বুঝতে পারল না। চায়ের কাপ এগিয়ে দিল। পিরিচে 2টা প্যারাসিটামল ট্যাবলেট। ম্যাডাম, প্যারাসিটামল খেয়ে চা খান, জ্বর সঙ্গে সঙ্গে কমবে। অনেকেই বলেন খালি পেটে ওষুধ খাওয়া যায় না। কথাটা ঠিক না। অ্যাসপিরিন জাতীয় ট্যাবলেট খাওয়া যায় না, প্যারাসিটামল খাওয়া যায়। আগে থার্মোমিটারটা মুখে দিন, জ্বর দেখে দিই। টিস্যু পেপার দিয়ে থার্মোমিটারের মুখটা মুছে নিন। হাতে টিস্যু পেপার দেবার রহস্য এখন ভেদ হল। লীলা মুখে থার্মোমিটার দিয়ে বসে আছে। ভ্যাকুয়াম ক্লিনারের শব্দ বন্ধ। এটা একটা স্বস্তির ব্যাপার। চেয়ার টানাটানির শব্দ হচ্ছে। এই শব্দ ভ্যাকুয়াম ক্লিনারের শব্দের মতো অসহনীয় না। ম্যাডাম, আপনার জ্বর 102.5। আপনি শুয়ে থাকুন। লীলা বাধ্য মেয়ের মতো শুয়ে পড়ল। আসমা বলল, আসান স্যার আমাকে বলে দিয়েছেন আপনার ঘুম ভাঙা মাত্রই যেন তার সঙ্গে আপনাকে টেলিফোনে যোগাযোগ করে দিই। ম্যাডাম, দেব? না। ম্যাডাম, উনি বিশেষ করে বলে দিয়েছেন। এর মধ্যে 2বার টেলিফোন করেছেন। আপনার জ্বর স্যারকে আমি জানিয়েছি। স্যার খুবই চিন্তিত। স্যারকে ধরে দিই, শুধু হ্যালো বলুন, এতেই হবে। দাও। আসমা অ্যাপ্রনের পকেট থেকে মোবাইল টেলিফোন বের করল, নাম্বার টিপল এবং মোবাইল কানে দিয়ে বলল, স্যার কথা বলুন। সে মোবাইল লীলার হাতে দিয়ে ঘর থেকে বের হয়ে দরজা ভেজিয়ে দিল। লীলা, জ্বর নাকি বাঁধিয়েছ? হ্যাঁ। নিশ্চয়ই তোমার অভ্যাস মতো কাল রাতে বৃষ্টিতে ভিজেছ, ঠিক না? হ্যাঁ, ঠিক। কতক্ষণ ভিজেছ? ঘড়ি দেখিনি, তবে অনেকক্ষণ ভিজেছি। বৃষ্টিতে ঘুমিয়ে পড়েছিলাম। আজকের পার্টি অফ করে দিই? দিন। আমি কিন্তু আসব, রোগী দেখে যাব। কখন আসবেন? রাত 8টায়। তবে আমার ধারণা তার আগেই তোমার জ্বর সেরে যাবে। আসমা মেয়েটি তোমাকে সুস্থ করে তুলবে। এই মেয়ে খুব এক্সপার্ট। আসমা মেয়েটি সম্পর্কে বলুন। পার্টি গোছানোর জন্য পাঠিয়েছেন?
পার্টি গোছানোর জন্য গনি মিয়াকে পাঠিয়েছি, আর আসমা হলো আমার দিক থেকে তোমাকে উপহার। সংসার ঘড়ির কাঁটার মতো সচল রাখতে ওর মতো একটি মেয়ে যথেষ্ট। তাকে পেয়েছেন কোথায়? সে দিনাজপুরের মেয়ে, ইন্টারমিডিয়েট পাস। কুয়েতে এক আমিরের বাড়িতে হাউসমেট ছিল। নানান ঝামেলায় পড়ে দেশে ফিরে আসে। তার অতীত ইতিহাস তো তোমার দরকার নেই, নাকি আছে? দরকার নেই, তুমি রেস্ট নাও। জ্বর নিয়ে অতি প্রিয়জনদের সঙ্গেও কথা বলতে ভালো লাগে না, আর আমি অতি প্রিয়জনদের তালিকায় নেই। লীলা বলল, আমার অতি প্রিয়জনদের তালিকায় কে কে আছে বলে আপনার ধারণা? আহসান বলল, তোমার বাবা মুহিব নামের যুবক, যে তোমাকে ডাস্টবিন থেকে উদ্ধার করেছে। তোমার ডাক্তার ছোট খালা সালেহা। ছাদে তোমার পোষা 2 ময়ূর এবং বাদরটা। বাদরটার নাম যেন কি? হরহরকু না? জি, হরহরকু। এই অদ্ভুত নামটা কেন দিয়েছ? লীলা বলল, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কয়েকবার হরহরকু বলুন, দেখবেন হরহরকু বলার সময় চেহারাটা বাদরের মতো হয়ে যায়। এই জন্যই নাম রেখেছি হরহরকু। আহসান বলল, এক্ষুনি ব্যাপারটা টেস্ট করছি। লীলা, কথা শেষ করার আগে ছোট্ট আরেকটা কথা, ভিন্ন প্রসঙ্গ বলি। বলুন। আমি বিদেশ থেকে যখন আসি, তুমি আমার সঙ্গে আপনি আপনি করে কথা বলো। একটা পর্যায়ে এসে তুমি বলতে শুরু করো। তখন বিদেশে যাবার সময় হয়। বিদেশ থেকে ফিরে আসি, আবার শুরু করো আপনি। লীলা বলল, এবার যখন তুমি বলা শুরু করব তখন বিদেশ যাবেন না, তাহলেই তো হয়। আহসান বলল, এটা মন্দ বলনি। লীলা, রাখি, দেখা হবে সন্ধ্যায়। দ্রুত সেরে উঠো। চেষ্টা করছি। থ্যাংক ইউ। লীলা টেলিফোন রাখার পরপরই আসমা গামলা ভর্তি পানি এবং তোয়ালে নিয়ে ঢুকেছে। লীলা বলল, কি? ম্যাডাম, আপনার গা স্পঞ্জ করে দেব। লাগবে না, আপনি চুপ করে শুয়ে থাকুন, আমি গা স্পঞ্জ করছি, দেখবেন কত ভালো লাগবে। ম্যাডাম, আমি আপনার সারা গা স্পঞ্জ করব, আপনি চোখ বন্ধ করে থাকুন, আমাকে লজ্জা করার কিছু নেই। আসমা গা স্পঞ্জ করছে। লীলা চোখ বন্ধ করে শুয়ে আছে। তার ভালো লাগছে, মনে হয় জ্বর কমতে শুরু করেছে। ম্যাডাম, ছাদে আপনার ময়ূর 2টা দেখে এসেছি, এদের স্বাস্থ্য বেশ ভালো, কিছুদিনের মধ্যেই পালকে রং ধরবে। তুমি জানো কিভাবে? আমি কুয়েতে যে শেখের বাড়িতে কাজ করতাম, ওনার 10টা ময়ূর ছিল, 2টা ইমু পাখি ছিল। ময়ূরকে খাওয়ানোর জন্যে উনি তার প্রাইভেট প্লেনে করে হংকং থেকে সাপ আনাতেন। শেখের নাম কি? অনেক লম্বা নাম, আল হাসান ইবনে মোহাম্মদ ইবনে জাফর ইবনিল হুসাইন। সবাই ডাকত শেখ হাসান। তার চিড়িয়াখানা আর কি ছিল? নানান ধরনের পাখি ছিল, কোনো পশু ছিল না। তিনি পশু পছন্দ করতেন না। অনেক জাতের ঈগল ছিল। একটা ঈগল ছিল তার পোষা, নাম সাব্বাহ। তিনি ছাদে উঠে ঈগলটা ছেড়ে দিতেন। ঈগল সোজাসুজি আকাশে উঠে নিমিষের মধ্যে অদৃশ্য হয়ে যেত, আবার নেমে এসে তার হাতে বসত। ঈগলকে খাওয়ানোর জন্য রোজ একটা করে দুম্বা জব হতো। ওনার পাখি দেখাশোনার জন্যে 4 জন লোক ছিল। তোমার দায়িত্ব কি ছিল? ম্যাডাম, আমি, ফিলিপিনের 3 মেয়ে, শ্রীলঙ্কার একটা মেয়ে আর ইন্ডিয়ান একটা মেয়ে, আমরা ছিলাম হাউসমেট। এতজন? শেখের বাড়িটা ছিল প্রকাণ্ড, শোবার ঘর ছিল 21টা। ম্যাডাম, বাথরুমে যান, হাত মুখ ধুন, আমি নাস্তা আনছি। আপনার জ্বর নামছে, গা ঘামছে। কি নাস্তা খাবো? রুটি আর ভাজি। আমি একটা লিস্টি করে রেখেছি, লিস্টি মতো জিনিস আনিয়ে দিলে সকালের নাস্তার সমস্যা হবে না। তোমার ওই শেখ, উনি সকালে কি নাস্তা খেতেন? প্যারিসের একটা রেস্টুরেন্টের সঙ্গে ওনার কন্ট্রাক্ট ছিল, তারা নাস্তার ব্যবস্থা করত। ওনার এত টাকা যে খরচ করার পথ জানতেন না। ম্যাডাম, আপনার জ্বর এখন আরেকবার মাপব। দরকার নেই, আমি বুঝতে পারছি জ্বর কমেছে। আসমা থার্মোমিটার হাতে নিয়ে বলল, জ্বর কতটা কমেছে জানা দরকার ম্যাডাম। তুমি আমাকে এখন থেকে আপা ডাকবে, ম্যাডাম ডাকবে না। বারবার ম্যাডাম ডাকছ, মনে হচ্ছে আমি সিনেমার নায়িকা। এক্ষুনি ডিরেক্টর সাহেব আমাকে শর্ট দেবার জন্য ডাকবেন। আমাকে লীলা আপা ডাকবে। যতবার লীলা শব্দটা শুনি আমার ভালো লাগে। আসমা বলল, আমি আপা ডাকব, লীলা আপা ডাকব না। আপনার নাম ধরে ডাকবেন আপনার প্রিয়জনরা। লীলা বলল, থার্মোমিটার মুখে দিয়ে আমি 1 মিনিট বসে থাকব, কথা বলতে পারবো না। এই 1 মিনিটে তুমি তোমার স্যার আহসান সাহেব সম্পর্কে যা জানো বলবে। আসমা বলল, পুরুষ মানুষের মধ্যে মন্দভাব বেশি, মন্দ নাই এমন পুরুষ পাওয়া কঠিন। স্যারের মধ্যে মন্দ অংশ কম। আপা, আপনি একসময় না একসময় জানবেন, এজন্যই এখন বলছি। কুয়েতের ওই শেখ সব কয়জন মেয়েকে ব্যবহার করত। অনেক ঝামেলা করে আমি ফিরে আসি। আহসান স্যার ফিরে আসার ব্যাপারে আমাকে অনেক সাহায্য করেছেন। আমার মতো মেয়েদের পুরুষরা বেশ্যা বিবেচনা করে।
তাদের সঙ্গে সেই আচরণ করে। আহসান স্যার কখনো এরকম করেননি। তিনি সম্মানের সঙ্গেই আমার সঙ্গে কথা বলেন। আসমা থার্মোমিটার হাতে নিয়ে বলল, আপা, আপনার টেম্পারেচার এখন 100 সামান্য নিচে। লীলা বলল, শেখের নামটা আরেকবার বলো তো। আসমা বলল, আল হাসান ইবনে মোহাম্মদ ইবনে জাফর ইবনিল হুসাইন। মুহিব নীলি ম্যাডামের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। দুজন দারোয়ান গেট পাহারা দিচ্ছে, আর একজন সম্ভবত কেয়ারটেকার জাতীয় কেউ সেই মুহিবকে আটকেছে। আপনার নাম, কোত্থেকে এসেছেন, সেই ঠিকানা এবং কেন এসেছেন সেটা লেখেন। মুহিব বলল, এত লেখাপড়া? জি, এইটাই নিয়ম। নীলি ম্যাডাম এই নিয়ম করেছেন। তাকে অনেক উটকার লোক বিরক্ত করে তো, এই জন্যে। আপনি করেন কি? আমি কিছু করি না, আমিও একজন উটকো লোক। তাহলে দেখা হবে না, লেখালেখি করে লাভ নাই, চলে যান। এসেছি যখন চেষ্টা করে দেখি। বসেন ওই চেয়ারে, 10টা বাজুক। 10টার পর ভেতরে খবর দেব। 10টার আগে ম্যাডামের কাছে খবর পাঠানো নিষেধ। মুহিব বলল, 3তলা বাড়ির পুরোটাতে কি ম্যাডাম থাকেন? জি। মুহিব বলল, এমন কেউ কি আছে যাকে আপনারা গেটে আটকান না? সে সরাসরি চলে যেতে পারে, ফ্রি পাস? এমন কেউ নাই। ম্যাডামের হাজব্যান্ড যদি আসেন তাকেও খবর পাঠাতে হয়। ম্যাডাম বিবাহিত? জানতাম না তো। কেয়ারটেকার বলল, সম্পর্ক নাই, দুজন আলাদা থাকে। পুল একটা আছে, স্যার তারে মাঝে মধ্যে দেখতে আসে। মুহিব বলল, ছেলের নাম কি? পদ্ম। পদ্ম তো মেয়েদের নাম। কথা ঠিক বলেছেন, তবে বড় লোকদের কারবার। মেয়ের নাম দেয় ছেলের, ছেলের নাম দেয় মেয়ের। মুহিব বলল, ভাই, সিগারেট খাওয়া যাবে না রাস্তায় দাঁড়িয়ে খেয়ে আসতে হবে? খান সিগারেট। মুহিব একটা সিগারেট ধরালো। কেয়ারটেকারের দিকে প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল, আপনিও একটা খান। আসুন, 2 ভাই মিলে ধোঁয়া ছাড়ি। আপনার নাম কি? মকবুল। মকবুল ভাই, সিগারেট ধরান। মকবুল সিগারেট নিল, গম্ভীর গলায় বলল, আমার সাথে খাতির কইরা লাভ নাই। ম্যাডাম পারমিশন না দিলে নোসি। মুহিব বলল, আশেপাশে চায়ের দোকান আছে, চা খেয়ে সময় কাটাই। 10টার পরে একবার এসে খোঁজ নিব পারমিট পাওয়া গেল কিনা। বড় রাস্তার উল্টা দিকে একটা চায়ের দোকান আছে, চা ভালো বানায়। পারমিশন পাওয়া গেল। পারমিশন পাওয়ায় মকবুলকে অসন্তুষ্ট বলে মনে হচ্ছে। সে বিরক্ত মুখে বলল, চলে যান। ভিতরে যাবার সময় যে টাইমে ফেরত যাচ্ছেন সেই টাইম লিখে যাবেন। কলিং বেলে হাত রাখার আগেই নীলি দরজা খুলল। কোনো একটা ম্যাগাজিনে, খুব সম্ভব তারকা সংবাদ। মুহিব পড়েছিল, মেকআপ ছাড়া নায়িকাদের চেহারা প্রায় পেতনির কাছাকাছি। নীলি মনে হয় তার মধ্যে পড়েন না, তাকে মেকআপ ছাড়া অনেক বেশি মিষ্টি লাগছে। নীলি বলল, মুহিব বসুন। আমার মন বলছিল আজকের মধ্যে আপনি নাটকের বিষয়ে সুপারিশ করতে আসবেন। সুপারিশ করতে আসা দোষের কিছু না। জীবনের প্রথম নাটক প্রচারিত হোক সবাই চায়। আমি কিন্তু ওই নাটকটা করব না। মুহিব বলল, ম্যাডাম, আমি সুপারিশ করতে আসি নাই। আমার কপালে আছে সবকিছুতে আমি ফাইনাল পর্যন্ত যাব, তারপর ভজঘট হয়ে যাবে। তাই নাকি? জি, টুথপেস্টের একটা অ্যাড করার সুযোগ পেয়েছিলাম, সব ফাইনাল। যেদিন শুটিং হবে সেদিন ডিরেক্টর বললেন আমাকে দিয়ে হবে না, আমার চোখে নাকি মায়া নাই। ডিরেক্টর সাহেবের নাম কি? নাম মনে নাই। চোখে মায়া নেই বলে বিজ্ঞাপন বাতিল? জি। নীলি বলল, চোখের মায়াটা আসলে কি? মুহিব বলল, জানি না। নীলি বলল, ভালো করে তাকিয়ে দেখুন তো, আমার চোখে কি মায়া আছে? মুহিব কি বলবে বুঝতে পারছে না। লীলার মতো সহজ সম্পর্ক থাকলে বলতো, ম্যাডাম, আপনার চোখে তেমন মায়া দেখছি না, কাঠিন্য দেখছি। বিজ্ঞাপনের ছবিতে কাজ করতে গেলে ডিরেক্টর সাহেব আপনাকেও বাদ দিয়ে দিতেন। নীলি বলল, আমার চোখে মায়া নেই এই কথাটাই তো বলতে চাচ্ছেন? চক্ষু লজ্জায় বলতে পারছেন না। ঠিকই ধরেছেন, আমার দৃষ্টি কঠিন। যখন আমি আমার ছেলের দিকে তাকাই তখন দৃষ্টি কোমল হয়, চোখে মায়া চলে আসে। চোখের মায়ার এই হচ্ছে সমস্যা, চোখের মায়ার এই হচ্ছে রহস্য। চোখের মায়া গণ বিষয় না, শুধুমাত্র প্রিয়জনদের জন্যে। আরও রহস্য আছে, জানতে চান? জানলেও অভিনয় সুবিধা হবে। মুহিব বলল, বলুন। নীলি বলল, আপনি আপনার সামনের পেইন্টিংটার দিকে তাকান। কি দেখছেন? পাথরের ওপর পাখি বসে আছে। নীলি বলল, মানুষের চোখের দৃষ্টি হচ্ছে কনভার্জেন্ট, 2 চোখের দৃষ্টি এক বিন্দুতে মিলে। যদি ইচ্ছা করে মিলতে না দেয়া হয় তাহলেই চোখে মায়া চলে আসে।
আপনি এখন পেইন্টিংয়ের দিকে তাকিয়ে থাকুন, তবে ছবি দেখবেন না। ডান চোখে দেখার চেষ্টা করেন পেইন্টিংয়ের ডান ফ্রেম, বাঁ চোখে বাঁ ফ্রেম। একটু চেষ্টা করলেই হয়ে যাবে। এই তো হয়েছে, এবং আপনার চোখে মায়া চলে এসেছে। মুহিব বলল, চোখে মায়া আনার ব্যাপারটা কি কেউ আপনাকে শিখিয়েছে? নীলি বলল, না, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই বের করেছি। ভালো কথা। আপনার বাসায় কি বড় আয়না আছে? পুরো শরীর দেখা যায় এমন আয়না? না, বড় একটা আয়না কিনবেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলবেন। লাভ কি? অভিনয় ভালো হবে, এক্সপ্রেশন ভালো হবে, শব্দ করে হাসবেন, এতে মুখের চামড়ায় ফ্লেক্সিবিলিটি আসবে। আপনাকে অতি গুরুত্বপূর্ণ কিছু টিপস দিয়ে দিলাম। কারণ জানতে চান? চাই। আপনি খুব ভালো একটা দিনে এসেছেন। আজ আমার বাবুর জন্মদিন। 2 বছর আগে এই দিনে সকাল 10:40 বাবু জন্মেছিল। ডাক্তার যখন আমার কোলে বাবুকে দিল, আমি কাঁদতে কাঁদতে বললাম, ডাক্তার সাহেব, এই পদ্ম ফুল কি আমার? সেই থেকে ছেলের নাম পদ্ম। নীলির চোখে পানি এসে গেছে। সে কোনো রকম অস্বস্তি বোধ না করে শাড়ির আঁচলে চোখ মুছল। মুহিব বলল, আপনার পদ্মকে কি একটু দেখতে পারি? নীলি বলল, না, পদ্মর বাবা তাকে নিয়ে গেছেন। পদ্মর কাস্টডি নিয়ে মামলা চলছিল। মামলায় সে জিতেছে। 7 বছর পর্যন্ত সব মায়েরা বাচ্চাকে রাখার অধিকার পায়। আমি পাইনি, কারণ তার বাবা কোর্টে প্রমাণ করতে পেরেছেন আমি চরিত্রহীনা নারী। আমার বাড়িতে রোজ রাতে দুষ্ট লোকের আড্ডা হয়, মদ্যপান করা হয়। অভিনয়ের নাম করে আমি দিনের পর দিন বিভিন্ন শুটিং স্পটে রাত কাটাই। আমার ছেলে কাজের মেয়েদের কাছে একা থাকে। বাবুর যে মূল আয়া সজিরন, কোর্টে তাই বলেছে। বাবুর বাবা সজিরনকে 50,000 টাকা দিয়েছেন। 50,000 টাকা ওদের কাছে অনেক বড় ব্যাপার। মুহিব বলল, সজিরন কি এখন ওই বাড়িতে পদ্মর দেখাশোনা করে? ঠিকই ধরেছেন, আপনার বুদ্ধি ভালো। আপনি অভিনয় ভালো করবেন। বেকুবরা অভিনয় করতে পারে না। চা খাবেন? মুহিব বলল, না, আমি চা খেয়ে এসেছি। রাস্তার মোড়ে একটা চায়ের দোকান আছে, ভালো চা বানায়। সেখান থেকে পরপর 3 কাপ চা খেয়েছি। চাটা এরকম যে 1 কাপ খেলে আরেক কাপ খেতে ইচ্ছা হয়। নীলি বলল, আফিং টাফিং নিশ্চয় মেশায়। চা এমন কোনো নেশার জিনিস না যে পরপর 3 কাপ খেতে ইচ্ছা করবে। একদিন খেয়ে দেখতে হবে। মুহিব বলল, একটা ফ্লাস্ক দিন, ফ্লাস্কে করে চা নিয়ে আসি। নীলি বলল, চা আনতে হবে না। আচ্ছা শুনুন, সন্ধ্যাবেলা একটা কাজ করে দিতে পারবেন? মুহিব বলল, পারব। নীলি বলল, কি কাজ না জেনেই বলেন পারব? মুহিব বলল, আমার ধারণা পদ্মর জন্মদিনের অনুষ্ঠানে তাকে আপনি উপহার পাঠাবেন। সেই উপহার নিয়ে যেতে হবে আমাকে। নীলি বলল, ঠিক ধরেছেন, ফ্লাস্ক দিচ্ছি, চা নিয়ে আসুন। মুহিব বলল, গিফট কি কেনা হয়েছে? নীলি ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, বড় একটা গাড়ি কিনেছি, ব্যাটারি অপারেটেড। প্যাডেলে চাপ দিলেই গাড়ি চলবে। পদ্মর বয়স 2 বছর। প্যাডেলে চাপ দেওয়ার বিষয়টা সে বুঝতে পারবে কিনা জানি না। আমার ধারণা বুঝবে। ওর অনেক বুদ্ধি। ওর বুদ্ধির একটা গল্প শুনবেন? শুনব। নীলি বলল, না থাক। নীলির চোখে পানি এসে গেছে। সে চোখ মুছছে। আশ্চর্যের ব্যাপার, মুহিবের চোখে পানি এসে গেছে। সে অন্যদিকে ঘুরে তাকিয়ে আছে। সে চাচ্ছে চোখের পানি যেন চোখেই শুকিয়ে যায়। সে চোখের পাতা ফেলছে না। মুহিব। জি ম্যাডাম। ইউ আর এ গুড সোল। আমি যে নাটকটা করব না বলেছিলাম সেটা করব। আপনার জীবনের প্রথম অভিনয় নষ্ট হতে দেব না। ম্যাডাম, অভিনয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। হলে হবে, না হলে হবে না। নীলি হাসতে হাসতে বলল, আমি ভুলেই গিয়েছিলাম আপনি হিমু হবার চেষ্টা করছেন। আপনার কি রূপা বলে কেউ আছে? মুহিব বলল, আছে, তার নাম লীলা। বাহ, কি সুন্দর নাম। লীলার একটা পোষা বাঁদর আছে। বাঁদরটার নাম সুন্দর, হরহরকু। সুন্দর কোথায়? অদ্ভুত নাম। এই নাম কেন? লীলার ধারণা এই নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মুখ খানিকটা বাঁদরের মতো হয়। ওর 2টা পোষা ময়ূর আছে, একটার নাম চিত্রা, আরেকটার নাম মিত্রা। নীলা বলল, আপনার বান্ধবীকে দেখার ইচ্ছা করছে। আপনাদের প্রথম দেখা কিভাবে হয়? নর্দমায় দেখা। লীলা এই নিয়ে 4 লাইনের একটা ইংরেজি কবিতাও লিখেছে। শোনাব? অবশ্যই শোনাবেন। মুহিব বলল, উই ওয়ার ইন দ্য ড্রেন। আই লুকড অ্যাট হিম and saw his pain. With awareness and fault, I craved the dirty stain. লীলার জ্বর নেই, তবে চেহারায় জ্বরের ছায়া পড়ে আছে। তাকে ক্লান্ত এবং বিষণ্ণ লাগছে। তার ইচ্ছা করছে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে থাকতে।
লবণবাতির রহস্য আলো ছাড়া ঘরে আর কোনো আলো থাকবে না। লবণবাতি লীলার ছোট মামা স্পেন থেকে পাঠিয়েছেন। খনিজ লবণের একটা টুকরার ভেতর বাল্ব জ্বলে। বাল্বের আলো লবণের দেয়াল ভেদ করে আসার সময় অদ্ভুত লাল হয়ে যায়। লীলা এই লালের নাম দিয়েছে লবণ লাল। এই লাল রং নিয়ে সে অনেক দিন থেকে একটা কবিতা লেখার চেষ্টা করছে। প্রথম লাইনটা মাথায় এসেছে, হোয়েন দ্য সল্ট রেড গ্লোজ ইন দ্য ডার্ক রেডিয়েটিং সরো। দ্বিতীয় লাইন আসছে না। লীলা বসার ঘরে সোফায় বসে আছে। তার সামনে আদার রস দেয়া এক কাপ গ্রিন টি। সে মাঝে মাঝে চায়ের কাপে চুমুক দিচ্ছে। তার সামনে আসান বসে আছে। তার গায়ে হালকা মেরুন রঙের পাঞ্জাবি। পাঞ্জাবির রঙের সঙ্গে লবণ আলোর মিল আছে। ভদ্রলোককে সুন্দর লাগছে। আসান নিচু গলায় কথা বলে যাচ্ছে। লীলা আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে তার প্রতিটি কথা মন দিয়ে শুনছে। আসলে তা না। লীলার মাথায় লবণ আর আলো কবিতার দ্বিতীয় লাইন ঘুরছে। দুটা মাত্র শব্দ মাথায় এসেছে, রেডিয়েটিং সরো। আর আসছে না। আসান বলল, লীলা, তুমি কি ডেভিড ব্লেইনের নাম শুনেছ? না, উনি কি কবি? আসান বলল, ম্যাজিকের কবি, স্ট্রিট ম্যাজিশিয়ান, অসাধারণ সব ম্যাজিক দেখান। তার কথাই লো কেন? আমি নিউ ইয়র্কে তার একটা ম্যাজিক দেখেছি, লেভিটেশন ম্যাজিক। লেভিটেশন ম্যাজিক মানে? লেভিটেশন মানে শূন্যে ভাষা। উনি নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তায় সবার সামনে শূন্যে ভেসেছেন। রাস্তা থেকে 6 ইঞ্চি উপরে উঠে 2 মিনিট 30 সেকেন্ড ছিলেন। লীলা বলল, 2 মিনিট শূন্যে ভেসে লাভ কি? মধ্যাকর্ষণ শক্তিকে 2 মিনিটের জন্য অগ্রাহ্য করে পৃথিবীর বিজ্ঞানীদের চমকে দিয়েছেন, এটাই লাভ। লীলা, তুমি মনে হয় মন দিয়ে আমার কথা শুনছ না। আবার জ্বর আসছে নাকি? দেখি হাতটা বাড়াও তো, জ্বর দেখি। লীলা হাত বাড়াল। আসান লীলার হাত ধরল। লীলা মনে মনে গুনছে, 1001, 1002, 1003। আসান কতটা সময় হাত ধরে থাকে সেটা জানার জন্যই 1001, 2 বলা। একবার 1001 বলতে 1 সেকেন্ড সময় লাগে। লীলার হিসেবে 11 সেকেন্ড পর আসান হাত ছেড়ে দিয়ে বলল, মনে হচ্ছে জ্বর আসছে। লীলা বলল, আসুক, ঝড় আসছে, আসুক। ঝড় বলছো কেন? লীলা বলল, জ্বর হলো শরীরের ঝড়, এই কারণেই ঝড় বলছি। ম্যাজিক সম্বন্ধে কি বলছিলেন বলুন। ম্যাজিশিয়ান ভদ্রলোক 2 মিনিট 30 সেকেন্ড শূন্যে ঝুলে রইলেন। আসান বলল, তুমি মনে হয় রেডিকুল করছো। সবার সামনে কোনো যন্ত্রপাতির সাহায্য ছাড়া শূন্যে ভেসে থাকা কঠিন কাজ। যে দেখে তার মধ্যে এক ধরনের অলৌকিক অনুভূতি হয়। তুমি দেখবে? লীলা বলল, আমি কিভাবে দেখব? ব্লেম সাহেবকে আমি কোথায় পাব? আসান বলল, আমি দেখাবো। লীলা বলল, আপনি দেখাবেন মানে? আপনি ম্যাজিক জানেন নাকি? ম্যাজিক জানি না, তবে দেশের বাইরে যখন যাই 2-1টা ইজি আইটেম ম্যাজিক শপ থেকে কিনে নিয়ে আসি। শূন্যে ভাষা ইজি আইটেম? কৌশলটা খুবই সহজ। অপটিক্যাল ইলিউশন তৈরি করা। শূন্যে ভাষার ডেভিড ব্লেইনের এই ভার্সনটার কৌশল জানতে $300 খরচ করতে হয়েছে। তোমাকে দেখাবো? দেখান। আসান উঠে দাঁড়াল। ঘরের শেষ মাথায় চলে গেল। বড় করে নিঃশ্বাস ফেলে একটু নিচু হল। তারপর লীলাকে অবাক করে দিয়ে সত্যি সত্যি শূন্যে 6 ইঞ্চি ওপরে উঠে গেল। লীলা বলল, ও গড। আসান শূন্য থেকে নামতে নামতে বলল, আনন্দ পেয়েছ? লীলা বলল, অবশ্যই আনন্দ পেয়েছি। কৌশলটা শিখিয়ে দেব? লীলা বলল, না, কৌশল কেন শেখাবেন? কৌশল শিখলে তো রহস্যই নষ্ট। তবে আপনি মুহিবকে দেখাতে পারেন। মাঝে মাঝে সে শূন্যে ভেসে আমাকে দেখাবে, আমি মজা পাব। আসান ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা, তাকে শিখিয়ে দেব। লীলা বলল, এখন একটা কাজ করুন, আপনার শূন্যে ভাষার খেলা বাবাকে দেখিয়ে আসুন। বেচারা একা একা ঘরে বসে আছে। আসান বললেন, তুমি চলো, 3 জন মিলে গল্প করি। লীলা বলল, আমার জ্বর আসছে। জ্বর আসার সময় বাবার বক্তৃতা অসহ্য লাগে। আমি কিছুক্ষণ শুয়ে থাকব। ডিনারের সময় আমাকে ডেকে পাঠাবেন, আপনার সঙ্গে ডিনার করব। লীলা উঠে দাঁড়াল। তাকে দ্রুত বিছানায় শুয়ে পড়তে হবে। কবিতার দ্বিতীয় লাইনটা মনে হয় চলে এসেছে। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস দিঘির জলে কার ছায়া গো। পড়ছিলাম এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।